জাঙ্কুকের যতদূর মনে পড়ে তার ছোটবেলায় তাকে ট্রেনিং দেওয়া হয়েছিল। তার বাবা তাকে ভবিষ্যতে মাফিয়া বস হওয়ার জন্য কঠোরভাবে ট্রেনিং দিয়েছিল। এই ট্রেনিং এর ব্যাপারে জাঙ্কুকের বাবা ছিল অত্যন্ত কঠোর, কখনো কখনো নির্মমও বটে। আর জাঙ্কুকও পুরোপুরি বুঝতে পেরেছিল যে এই কঠোরতা তার জন্য জরুরি ছিল। সে কখনোই তার বাবার বিরুদ্ধে ছিল না। হয়তো শুরুর দিকে তার একটু কষ্ট হচ্ছিল, দ্বিধা ছিল, কারণ তার জন্য ট্রেনিং করাটা অনেকটা কষ্টদায়ক ছিল। মাত্র 13 বছর বয়সে তাকে ট্রেনিং দেওয়া শুরু হয়ে যায়। এত তাড়াতাড়ি ট্রেনিং করার পরেও তার বাবা বলতেন দেরি হয়ে গেছে, আরো আগে শুরু করা উচিত ছিল। বাবার এই কথা শুনে জাঙ্কুকের মা তাকে বকা দিতেন, বলতেন জাঙ্কুক এখনো ছোট বাচ্চা। যদিও তার মাও ভালো করে জানতো যে ভবিষ্যতে লিডার হওয়ার দায়িত্ব পালনের জন্য এমন কঠোর ট্রেনিং আবশ্যক। জীবন জাঙ্কুক অনেক অল্প বয়সে ম্যাচিউর হয়ে গিয়েছিল, তবুও তার মুখ থেকে কখনো শৈশবের নিষ্পাপতা হারায়নি। তার হরিণের মতো চোখগুলো কখনোই উজ্জ্বলতা হারায়নি। আর তার খরগোশের মতো হাসি দেখলে এখনো তার মা তাকে আদর করে। 15 বছর বয়সে জাঙ্কুকে চুলে তার মা 2টি ঝুঁটি করে দিত, আর সেই ঝুঁটি নিয়ে সে তার বাবার সাথে ফাইট করত। বাবা তখন নাক কুঁচকে বলতেন অদ্ভুত দেখাচ্ছে। আর তারপর একদিন তাদের মধ্যে সত্যিকারের এক ফাইট শুরু হয়ে গেল। জাঙ্কুকও বড় হলো, আর এই অন্ধকারের জগতের ভেতরের কৌশলগুলো জানতে শুরু করলো। সে ভিন্ন ভিন্ন মানুষকে চিনতে শিখলো, তাদের পর্যবেক্ষণ করতে শিখলো। জাঙ্কুকের সেই ছেলে মানুষী ব্যক্তিত্বটা অনেক আগে বিলীন হয়ে যায় তার নিষ্পাপতাও, যখন তার হাতে প্রথম রক্তের দাগ লাগে। দুটো ঘনিষ্ঠ ও বিশ্বস্ত মাফিয়া পরিবারের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল তার বাবা। ঘটনাটি ঘটেছিল যখন জাঙ্কুক অনেক ছোট ছিল, কিন্তু তার স্পষ্ট মনে আছে তাদের মধ্যে একজন ছিল জংসুকের বাবা। এই অন্ধকার জগতে বিশ্বাসঘাতকতা একটি সাধারণ ব্যাপার। জাঙ্কুককে ছোট থেকেই শেখানো হয়েছিল কাউকে বিশ্বাস করতে না, যারা তার মাফিয়া ফ্যামিলির অংশ না। তাদের প্রতি যেন কোনো দয়া মায়া না থাকে, তাদের সাথে হার্টলেস ও পাথরের ন্যায় নিঃস্বার্থ হতে। আর পরিবারের অংশ মানেই যে সবসময় রক্তের সম্পর্ক হতে হবে এমনটা তো না। জাঙ্কুক তার ভাইদের বিশ্বাস করে, যদিও তাদের সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও তারা জাঙ্কুকের পরিবার। 20 বছর বয়সে জাঙ্কুক মাফিয়া বস হয়। তার বাবার ক্যান্সার না ধরা পড়লে হয়তো সে এত অল্প বয়সে মাফিয়া বস হতো না। তার বাবার টিউমার হয়েছিল, সার্জারি করা হয়েছিল, কিন্তু তার স্বাস্থ্যের এতটাই অবনতি ঘটেছিল যে তিনি আর কাউকে লিড করতে পারছিলেন না। জাঙ্কুক ওনার অসুস্থতার কথা গোপন রেখেছে। যদি আরেকটু দেরি হতো তাহলে হয়তো তিনি আর বাঁচতেন না। আর ওই সময়ে জাঙ্কুক মাফিয়া বস হয়। জাঙ্কুকের আগে কোনো মাফিয়া বসকে ডেভিল নামে ডাকা হয়নি, কারণ জাঙ্কুক সত্যি একজন ডেভিল ছিল, আর এখনো ডেভিল। জাঙ্কুক আন্ডারওয়ার্ল্ডের রুলার, এক অনন্য কৌশলপূর্ণ মানসিকতার অধিকারী। জাঙ্কুককে আরও শেখানো হয়েছিল তার পরিবারের প্রতি অনুগত থাকতে, আর কখনো যেন এটা বিচ্যুত না হয়। জাঙ্কুক বড় হয়েছে পসেসিভ মনোভাব নিয়ে, যেটা তার সেটা কেবল তারই, কিন্তু কখনো কোনো বস্তু বা ব্যক্তির উপর তার এই পসেসিভ মনোভাব ছিল না, বরং ছিল তার উপাধি এবং ক্ষমতার উপর। আন্ডারওয়ার্ল্ডের লিডার সে। জাঙ্কুক বেঁচে থাকতে কাউকে সেই পদের উপরে হস্তক্ষেপ করতে দিবে না। তার বাবা মা তার পাশে নিয়ে অনেক বছর হলো, তাদের অনুপস্থিতি তাকে হার্টলেস করেনি। সে হার্টলেস হয়েছে অভিজ্ঞতা থেকে। মাত্র কয়েক বছর হলো সে এই অন্ধকার জগতে এসেছে, কিন্তু তার অভিজ্ঞতা প্রচুর। এই অভিজ্ঞতায় তাকে পাথরের ন্যায় কঠোর ও হার্টলেস করে তুলেছে, কেবল বেঁচে থাকার জন্যই। জাঙ্কুক বরাবরই নিষ্ঠুর ছিল, তাকে এভাবেই তৈরি করা হয়েছে। জাঙ্কুককে এও শেখানো হয়েছিল বুকের ভেতর লুকিয়ে রাখা অনুভূতিগুলো যেন কারোর সামনে প্রকাশ না করে সে। আর এটাই একমাত্র শিক্ষা যেটা সে ভুলতে বসেছে। যখন জাঙ্কুক বুঝতে পারলো এই জীবনে বেঁচে থাকার জন্য অনুভূতির কোনো প্রয়োজন নেই, তখন সঙ্গে সঙ্গে সেই অনুভূতিগুলো বিসর্জন দিল। যদিও জাঙ্কুক তার ভাইদের সাথে সম্পূর্ণ ভিন্ন, প্রকাশ না করলেও সে তাদের প্রতি যত্নশীল। তবে কিম সকজিন এর ব্যতিক্রম। কিম সকজিনকে সে কখনোই পছন্দ করতো না, ওকে জাঙ্কুক সহ্য করতে পারে না, কিন্তু তারপরেও ওকে তার ম্যানশনে থাকতে হয়, কারণ তার বাবা মা এটাই চাই। জাঙ্কুক হঠাৎ একজন মানুষের প্রতি ভীষণ পসেসিভ হয়ে উঠেছে, আর সেই মানুষই হচ্ছে তার দেখা সবচেয়ে সুন্দর মানুষ, কিম তেয়ং। মেয়েটা খুব ভালো করে জানে কিভাবে অন্যদের নিজের রূপ দিয়ে মুগ্ধ করতে হয়, তাদের দৃষ্টি নিজের উপর স্থির রাখতে হয়। জাঙ্কুকে যে একে পেতেই হবে, কারণ সে কিছুতেই মেনে নিতে পারছে না তে জংসুকের। যদি তে জংসুকেরই থেকে যায়, তাহলে জাঙ্কুকের মনে হবে যে সে জংসুকের কাছে হেরে গেছে। এই নিয়ে তাদের মধ্যে কোনো বাজি বা লড়াই হয়নি,
তবুও সে দেখে একান্ত নিজের করে নিতে চায়। আজ বুধবার, 3 দিনের শেষ দিন। আজকে জাঙ্কুক তাকে নিজের সাথে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আজ স্পেশাল ওয়াসিস নাইট, মাসে একবারই এর আয়োজন হয়। এই স্পেশাল নাইটে ভান্তেও পারফর্ম করে, তারপরে প্রাইভেটলি ডান্স করে। আর জাঙ্কুকও ওই হিসাবেই আজকে এখানে এসেছে। আজ কোনো নকল পরিচয়ে বা ছদ্মবেশে আসেনি সে এখানে। জাঙ্কুক কারো পরোয়া করে না। জংসুক এমনিতেও জানতে পারবে যে তার প্রিয় দলটি আজকের পর থেকে তার আর থাকবে না। জাঙ্কুক পারফরমেন্স করতে থাকে আর বুঝতে পারে যে কেন এই অনুষ্ঠানটি ওয়ান্স ইন আ মান্থ উপাধির যোগ্য। পল ডান্স থেকে বোল্ড মুভস, সব কিছুতেই তে ছিল দুর্দান্ত। আজকে রাতে যেন তাকে আরো বেশি আবেদনময়ী লাগছিল। তার শরীরে যেন একটা অস্ত্র, যেটা ব্যবহার করে সে মানুষ খুন করতে পারবে। তবে সবচেয়ে বিপজ্জনক হলো তার চোখ। জাঙ্কুকের তীক্ষ্ণ দৃষ্টি তের দিকে স্থির। হাতে থাকা গ্লাসটির সাথে তার আংটি ক্রমাগতই ঢোকাঢুকি হচ্ছে। তের তুলনায় ব্যাকআপ ডান্সাররা কিছুই নয়। ওই প্রলয়ঙ্করী কিমতে রঙের তুলনায় তারা কিছুই নয়। জাঙ্কুক রুমের দিকে এগিয়ে যেতে তার কানে ভেসে আসে উচ্চ স্বর, বেশ কিছু অসম্মানজনক বাক্য। জাঙ্কুক খুব ভালো করে জানে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এসব। জাঙ্কুকের প্রচন্ড রাগ হয়, সুপ্ত আগ্নেয়গিরির মতো। বাইরে থেকে তাকে শান্ত দেখালো, তার ভেতরে আগুন জ্বলছিল। পারফরমেন্স করবে না বললে তো হবে না। তুমি এই ক্লাবের একটা অংশ, তোমাকে পারফরমেন্স করতেই হবে। সম্ভবত ম্যানেজারই চিৎকার করছে। হ্যাঁ, জংসুকের পর ম্যানেজারই সব কিছু নিয়ন্ত্রণ করে এখানকার। ম্যানেজারই। জাঙ্কুক দূর থেকে দেখতে থাকে। আমি টায়ার্ড, আমি বাড়ি যেতে চাই। আপনার আর আপনার কাস্টমারের নিকুচি করি। আমি আজ রাত আর প্রাইভেট পারফরমেন্স করব না। আমার এতে কিছু যায় আসে না। ওরা তোমার দেহের জন্য টাকা দেয় আর তুমি ওদের এন্টারটেইন করবেই। আমি তো ওখানে যাচ্ছি না, আর ওরা কত টাকা দিবে সেটাতে আমার কিছু যায় আসে না। আমি একজন ডান্সার, ডান্স থেকে বেশি আমি আর কিচ্ছু করব না। তোমাকে করতেই হবে। আমাকে ওখানে পাঠিয়ে দেখান। আমাকে তোমার ওই সুন্দর মুখটা কালশিটে করতে বাধ্য করো না, তোমার ওনার যেমনটা করেছে। জাঙ্কুক অপেক্ষা করে, শ্বেতের মুখের দিকে ভালোভাবে তাকায়। আসলে তার কপালে ক্ষত রয়েছে। তার সুন্দর শান্ত মুখটা যেন মুহূর্তে হিংস্র হয়ে ওঠে। আমাকে ছোঁয়ার আপনার অধিকার নেই। আমি ছোঁয়া লাগবে না। জংসুকি তোমাকে শেষ করে দিবে। কে শেষ করবে না করবে সেটা পরে দেখা যাবে। এখন হয়তোবা তুমি ওর প্রিয় হতে পারো, কিন্তু খুব শীঘ্রই নতুন কাউকেও খুঁজে নেবে আর তোমাকে ছুঁড়ে ফেলতে 2 মিনিটও লাগবে না। আর আমিও তোমাকে আমার ছোট্ট ছুরিটা দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলতে পারি। কেউ জানতেও পারবে না, কারণ তুমি তো স্পেশাল কেউ না। জাঙ্কুক পুচকে হাসে। আমার সামনে তোমার ওই নোংরা মুখটা একদম খুলবে না, নয়তো অন্য কিছু ঢুকিয়ে একদম বন্ধ করে দিব। ম্যানেজারকে চুল ধরে কাছে টেনে এনে কানে ফিস ফিস করে জঘন্য কথাগুলো বলে। শুনে এতে গা ঘিনঘিন করতে থাকে। জাঙ্কুক এগিয়ে আসে। তে ম্যানেজারের মুখে থুতু মেরে দেয়। ম্যানেজার হাত তুলে মারতে চায়, কিন্তু পারে না। জাঙ্কুক তার কবজি ধরে ফেলেছে, এমন ভাবে ধরেছে তার হাড্ডি ভেঙে যাওয়ার উপক্রম। খবরদার, ছাড়া ওকে। কিন্তু ম্যানেজার জাঙ্কুকের কথা শুনে না। জাঙ্কুক অবশেষে রেগে মেগে তার অন্য কবজি ধরে তেকে তার কবল থেকে মুক্ত করে নেয়। তারপর সে ম্যানেজারকে সজোরে ধাক্কা দিতেই ম্যানেজার টাল সামলাতে না পেরে দেয়ালের সাথে ধাক্কা খায়। জিয়ন, কথা একবার বললে কানে যায় না? ম্যানেজার সোজা হয়ে জাঙ্কুকের মুখোমুখি দাঁড়ায়। জংসুক তো এখানে নেই, তুমি এখানে কি করছো? জাঙ্কুক ম্যানেজারের প্রশ্নের উত্তর দেওয়াটা জরুরি মনে করে না। সে ঘুরে তের মুখোমুখি হয়। তে তখনও ম্যানেজারের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সে সত্যি সত্যি ম্যানেজারকে টুকরো টুকরো করে কেটে ফেলবে। বাড়ি যাও। জাঙ্কুক শুধু এতটুকুই বলে, আর তে মাথা নাড়ায়। তে গাড়িতে এসে বসে। বোগাম তখনও আসেনি। একটু আগের ঘটনাগুলোতে মাথায় ঘুরপাক খাচ্ছে। যদি জংসুক এসব কিছু জানতে পারে তাহলে সে কি রাগ করবে? সম্ভবত না। যদি জংসুকের মেজাজ ভালো থাকে তাহলে হয়তো রাগ করবে না। এমনটা তো আজকে রাত্রে হওয়ার কথা ছিল না। তে যখন চিন্তায় মশগুল ছিল তখন হঠাৎ গাড়ির দরজা খুলে যায়। তে ভেবেছিল যে বোগাম এসেছে, কিন্তু না। তার দৃষ্টি কিছুটা ভীত হয়। ঘাবড়াবে না, আমি তোমার ড্রাইভারকে খুন করিনি। এখানে কি করছেন আপনি? জাঙ্কুক ড্রাইভার সিটে বসে পড়ে। তের তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক সামনের আয়নাটির দিকে তাকায়। আয়নায় তের প্রতিচ্ছবি প্রতিফলিত হচ্ছে। আমি তোমাকে 3 দিন সময় দিয়েছিলাম, আজকেই শেষ দিন। তে এক মুহূর্তের জন্য চুপ থাকে, ভাবে, অতঃপর বলে, হ্যাঁ, তাতে আমার কি? দেখা যাচ্ছে যে তুমি নিজেই চাইছো আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাই, তাই না? আপনি গাড়ি থেকে নামুন মিস্টার জিয়ন।
আমি আমার অ্যাপার্টমেন্টে যেতে চাই। ওটা তো তোমার অ্যাপার্টমেন্ট না ডল, ওটা তার, আর তুমি তার নও, তুমি তার অধীনেও নও। নট এনিমোর, সময় শেষ। আপনি যেহেতু আমাকে আপনার বাড়িতেই নিয়ে যাবেন, তাহলে আপনার বাড়ি কিভাবে আমার বাড়ি হবে? আমি এখন থেকে তার থাকবো না, কিন্তু আপনার তো হব, তাই না? তাহলে তফাৎটা কি? আয়নার মধ্য দিয়ে সে জাংকুকের দিকে তাকিয়ে আছে, তার দৃষ্টি স্থির। জাংকুকের প্রশ্নের উত্তর না দিয়েই বলে, পার্কিং এর শেষে লেনে একটি মার্সিডিজ আছে, দেখলে চিনতে পারবে, ওটাতে গিয়ে বসে পড়াতে। জাংকুকের কণ্ঠস্বর ছিল ঠান্ডা, সাবলীল। আমি যাব না, আপনি গাড়ি থেকে নামুন তো। তে রাগে ফুঁসতে থাকে, আমি কিন্তু রিকোয়েস্ট করছিলাম না তে। মুহূর্তে তার কণ্ঠস্বর পাল্টে যায়, দৃঢ় গভীর। আপনি আমাকে আপনার সাথে যেতে ফোর্স করতে পারবেন না, আমি যাব না। তাই নাকি? তে আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পরক্ষণে সে কি যেন ভেবে আবার চুপ হয়ে যায়। জাংকুক তাচ্ছিলের হাসি দেয়, গিয়ে গাড়িতে বসতে, আমি তোমার পেছনে পেছনেই আসছি। তে জাংকুকের চোখের দিকে তাকায়, জাংকুকের চোখ যেন তেকে চ্যালেঞ্জ করছে, যেন সে দেখতে চায় তে তার কথার অবাধ্য হয় কিনা। সে কি পালাবে নাকি সাহায্যের জন্য চিৎকার করবে, কিন্তু তে কোনোটাই করে না। তে অবাধ্য হয় না, চিৎকারও করে না। তে ধুরু ধুরু বুকে গাড়ি থেকে নেমে আসে। তে কি করছে সেটা সে নিজেও জানে না। এখন সে যে পরিস্থিতিতে আছে তেমনই ভালো আছে, কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। সে চাইলেও পরিবর্তন করতে পারবে না, কিন্তু তবুও চেষ্টা তো করতে হবে। হয়তো ও যেটা এখন করছে সেটা বুদ্ধিমানের কাজ নয়, কিন্তু তে মনে মনে আশা করছে এটা যেন তার জীবনের সঠিক একটি সিদ্ধান্ত হয়। জাংকুকের মার্সিডিজ বেঞ্চটি অত্যন্ত সুন্দর, রাজকীয়। তে পেছনের দরজা খুলতেই অবাক হয়ে যায়। জাংকুক লক করেনি দরজা। পেছন থেকে কেউ একজনের পায়ের আওয়াজ শুনতে তে দ্রুত গাড়িতে বসে পড়ে। জাংকুক সামনে দরজা খুলে তের দিকে দৃষ্টি ফেলে। তের দৃষ্টি আগে থেকে জাংকুকের উপরে নিবদ্ধ। সামনে এসে বসতে তে নাবাদক মাথা নাড়ে। এর থেকে বেশি কিছু করতে আমাকে বাধ্য করবেন না। মনে মনে তুমিও এটাই চাও, কিন্তু তোমার ভিতরে অহংকার এতটাই বেশি যে তুমি এটা স্বীকার করে নিতে চাইছো না। সামনে বসতে ভয় পাচ্ছ নাকি? না, আমার সামনে বসার ইচ্ছে নেই। জাংকুকের আগের কথাগুলোতে সম্পূর্ণ এড়িয়ে যায়। ওকে, এবার সামনে এসে বসো বলে জাংকুক ড্রাইভার সিটে বসে পড়ে। তেও পেছনের দরজাটা বন্ধ করে দেয়। এটাই শেষবার, সে আর বলবে না তেকে সামনে এসে বসার জন্য। গত এক সপ্তাহে জংসুক যা যা করেছিল সেগুলো আপনি 1 মিনিটেই করে দিয়েছেন। বোঝা যাচ্ছে আপনি জংসুকের থেকে কতটা ভালো। অ্যাটলিস্ট তুমি স্বীকার করছো যে জংসুক মোটেও ভালো মানুষ না, একটা জঘন্য লোক। আপনি যে আমাকে নিয়ে যাচ্ছেন, আপনার মাফিয়া ফ্যামিলির সদস্যরা আমাকে মেনে নেবে তো? পার্কিং লট থেকে বের হতেই তে প্রশ্ন করে, তে আসলে জাংকুকের সাথে যাচ্ছে। তার চোখে মুখে দ্বিধা, কণ্ঠে এক অস্থিরতা। সে বারবার ঠোঁট কামড়াচ্ছে, হয়তো ভয় পাচ্ছে, কিন্তু জাংকুকের কাছে এটা ভেবে ভালো লাগছে যে অ্যাটলিস্ট তে তার সাথে তারই ম্যানশনে যাচ্ছে, যে ম্যানশনে জংসুক কোনোদিনও পা রাখতে পারবে না। জাংকুক এই অনুভূতিটা শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারবে না। তার কাছে মনে হচ্ছে সে বিশাল কিছু অর্জন করে ফেলেছে জীবনে, যদিও তেকে সে এখনো পুরোপুরি নিজের করে নিতে পারেনি যেমন ভাবে সে তেকে চায়। কেন মেনে নিবে না? মানে আমি তো ওদের সাথেই থাকবো, আর ওরা হয়তো এই বিষয়টা মেনে নিতে পারবে না, যেহেতু আমি আগে জংসুকে। ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ওরা তোমার কোনো ক্ষতি করবে না। আর হ্যাঁ, ওরা তোমাকে ঠিক মেনে নেবে। জাংকুক আশ্বস্ত করে। তে চোখ বুজে ভাবে, আমি নিজেকে কিসের মধ্যে জড়ালাম। অতঃপর দৃঢ় কণ্ঠে জাংকুককে বলে, শুধুমাত্র আপনার সাথে যাচ্ছি বলে এই না যে আপনি আমার সাথে কুকুরের মতো ব্যবহার করবেন। যে মুহূর্তে আপনি ওর মতো করে আচরণ করবেন, আমি ওই মুহূর্তেই চলে যাব। প্রমিস করেন যে আমি চলে যেতে পারবো। সামনের আয়নাটার মধ্য দিয়ে জাংকুকের চোখের দিকে তাকিয়ে আছে তে। জাংকুকের ভ্রু তখনও কুঁচকানো, দৃষ্টি কঠিন দেখাচ্ছে। ছেড়ে যাওয়ার প্রতিশ্রুতি না আছে, আমাকে ওর মতো ব্যবহার না করার প্রতিশ্রুতি নেওয়া কি উচিত ছিল না? জাংকুক যেন তের মনের গভীর দ্বন্দ্বকে স্পর্শ করতে চায়। তের মনে কি চলছে সে জানতে চায়। তে বিড়বিড় করে বলে, আমি চাই না আপনি এমন কোনো প্রতিশ্রুতি দেন যেটা আপনি রাখতে পারবেন না জীবন। ওকে। জাংকুক শুধু এই একটি শব্দই উচ্চারণ করে, আর বাকিটুকু পথ নিস্তব্ধতায় কেটে যায়। তে আর কোনো প্রশ্ন করে না কেন জাংকুক এমন করছে, সে আসলে কি চায়, আর নিজেকেও জিজ্ঞেস করে না এমন একজন মানুষের সাথে সে কি করছে, কেন যাচ্ছে। এই মানুষটাকে তো সে প্রচন্ড ঘৃণা করে, তাও কেন যাচ্ছে তার সাথে। ভয় পেও না। ও প্লিজ, আমি ভয় পাচ্ছি না।
তে সহজে ভয় পায় না, সে লাজুক প্রকৃতির মানুষও না, মানুষের সাথে মোকাবেলা সে করতে পারে। জাঙ্কুকের মাফিয়া ফ্যামিলির মেম্বারসদের সাথেও সে মোকাবেলা করতে পারবে। আমি তোমাকে পেন্ট হাউসে রাখতে পারবো না, সেখানে তুমি একা থাকবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেখানকার নিরাপত্তা এখানকার তুলনায় কিছুই নয়, তুমি এখানে সুরক্ষিত থাকবে। তে অবশ্য জাঙ্কুকের কথায় কোনো মনোযোগ দিচ্ছিল না, সে শুধু নিচের দিকে তাকিয়ে হাঁটছে। ম্যানশনের গেট পেরিয়ে তারা ম্যানশনের মূল রাস্তায় প্রবেশ করে। ম্যানশনটা সুন্দর, তে জানে ভেতরের দিকটা বাইরের মতোই সুন্দর হবে। সামনে কোনো গার্ডদের নজরে পড়েনি, তে বুঝতে পারে না জাঙ্কুক কি ধরনের নিরাপত্তার কথা বলছিল। এখানে তো কেউই নেই, আমি এখানে থাকি। পেন্ট হাউসে খুব একটা যাওয়া হয় না, আর এখন তো একেবারেই না যাওয়ার একটা কারণ পেয়ে গেলাম। জাঙ্কুক ঘুরে তের দিকে তাকায়, তে ভ্রুকুচকে ফেলে। মাফিয়া বসটা কেবল তার দিকে মৃদু হাসে। দেখা যাক। একটা কথা আপনাকে বলে রাখা ভালো, ম্যানশনের ভিতরে কেউ যদি আমাকে খোঁচা দিয়ে কথা বলে বা আমাকে অপমান করে কথা বলে, আমি কিন্তু চুপ থাকবো না। জাঙ্কুক মাথা নাড়ে। As you wish, gorgeous. তে আসলে অনেক নার্ভাস ফিল করছে, নিজের এই উত্তেজনা তার কাছে একদমই ভালো লাগছে না। জাঙ্কুক দরজা খুলতে তে তার পিছু পিছু হাঁটে। বিশাল হলঘর, ধূসর আর সাদা রঙের মাঝে কালোর ছোঁয়া। কারো কথা বলার আওয়াজ, হাসির শব্দ কানে ভেসে আসতেই তে পাশে ফিরে তাকায়। সোফার উপরে কয়েকজন পুরুষ মানুষ বসে আছে, সাথে একটি মেয়েও আছে। ওরা এখনো তেকে খেয়াল করেনি। তে গুনে দেখে মোট 6 জন, তাদের সাথে আরেকটি মেয়েও ছিল। তাদেরকে ড্রিঙ্ক সার্ভ করছিল। মেয়েটা অনেক সুন্দর, তাদের দিকে তাকিয়েই হাসছে। সবাই হাসছিল। তের কাছে এই অনুভূতিটা সম্পূর্ণ অপরিচিত, এমনকি অদ্ভুত। তাদের দেখে তে রাগ হচ্ছিল, কেন সেটা তে নিজেও জানে না। হয়তো সে এমন করে প্রাণ খোলা হাসি দিতে চায়।